থার্ড সেমিস্টারের আজকে তোমাদেরকে ডেকেছি একটা শর্ট ইন্ট্রোডাকশন দেবো বলে। তোমাদের অনেকের মাইনরের পরীক্ষা বাকি আছে, স্ট্যাটিস্টিক্স মাইনর বা দু একটা হয়তো মাইনর টাইনর বাকি আছে। সেই জন্য আমি পড়ানোর মধ্যে এখন ঢুকবো না যতক্ষণ না তোমাদের মাইনরের পরীক্ষাটা ক্লিয়ার হবে, তারপর থেকেই পড়ানো হবে। শুধু ইন্ট্রোডাকশনটা দিচ্ছি এই কারণে যে একটা সাবজেক্ট তুমি যখন তোমার সামনে রয়েছে, তোমার মাইনর পরীক্ষার পরের দিনই হয়তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমার জানাটা খুব গুরুত্বপূর্ণ যে সেখানে কি রয়েছে, কিভাবে পড়ানো হবে, কি কি এক্স্যাক্টলি পড়লে তোমার মার্কস বেশি কভার হবে, কোন জায়গাটা স্কোরিং পার্ট, কোন জায়গাটা স্লো পার্ট বা টাইম কনজিউমিং পার্ট, এর একটা সম্যক ধারণা, একটা ওভারঅল নলেজ থাকাটা খুব দরকার। এই ভিডিওটা যেটা আজকে আমরা কথা বলছি, এই যে লাইভ স্ট্রিমে যেটা আছি আমরা, ঠিক আছে, এর যে ভিডিও রেকর্ডিংটা হবে সেই ভিডিও রেকর্ডিংটাও তোমাদেরকে আমি শেয়ার করে দেবো, যাতে তোমরা তোমাদের মাইনরের পরীক্ষার পরে নিজেরা আবার দেখতে পারো যে কি বক্তব্য অ্যাকচুয়ালি বলা হয়েছিল তোমাদের, যদি কোনো কিছু ভুলে যাও ইনফরমেশন, ঠিক আছে, বা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করার জন্য এটা তোমাদের কাছে থাকবে, ঠিক আছে। বক্তব্য হলো থার্ড সেমিস্টার মেজর হোক বা মাইনর, ম্যাথসে মেজরে 3টে পেপার, মাইনরে একটা পেপার। আমি প্রথম থেকেই বলে দিচ্ছি ভাগ করে, মেজরের 3টে পেপারকে যদি আমি 1, 2, 3 বলি, তার মধ্যে সেকেন্ড যে পেপারটা সেটা মাইনরের সাথে কমন আছে, বুঝতে পারলাম। এখন কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা আমরা জানি, ঠিক আছে, কিন্তু পেপারের যে সিলেবাস সেটা কিন্তু একই, মানে মেজরের পেপার মাইনরের পেপার যেটা কমন আছে তার সিলেবাস সেম, কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা। আমি পেপার 1, পেপার 2, পেপার 3 পরপর ডিসকাস করব। তার মধ্যে কোন পেপারে কি বই লাগবে সেটাও বলে দেবো, কোন পেপারে কোন জায়গাটা স্কোরিং পার্ট বেশি মার্কস স্কোর করা যায়, কম করে বেশি নাম্বার তোলা যায় সেটাও বলে দেবো, সবকিছু বলে দেবো। আমি শুধু আরেকবার রিপিট করে দিচ্ছি আমার কথাটা, পেপার 1, পেপার 2, পেপার 3 3টে পেপার হিসাবে বলবো, ঠিক আছে। তার মধ্যে পেপার 2টা মেজর মাইনরের কমন পেপার, সিলেবাস একই কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা। কোয়েশ্চেন প্যাটার্নটা কি সেটা পেপারের মধ্যে ঢুকে আমরা পড়ানোর সময় ডিসকাস করব। আপাতত কোয়েশ্চেন প্যাটার্নে আমি যাচ্ছি না, সিলেবাসের একটা ওভারভিউ দিচ্ছি। এবং সিলেবাসের মধ্যে কি তোমরা অনেকেই বলেছিলে আমাকে, যে আমি যখনই বলেছিলাম তোমাদেরকে যে দেখো এই সেমিস্টারে রিয়েল অ্যানালিসিস আছে, তোমরা অনেকে বলেছিলে যে দাদা একটা ওভারভিউ দিলে ভালো হয় যাতে মাথার মধ্যে ঢুকে যায়। আমি কিছুটা ওভারভিউ সেই মুহূর্তে দিয়েছিলাম, আজকে আমি ওপেন টু অল ওভারভিউ আবার দিচ্ছি, মানে আবার বলছি যে কথাটা আগের দিন বলেছিলাম সেটাও আজকে আবার বলবো, ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে মনে, প্রশ্ন করে ক্লিয়ার করে নেবে। হয়তো কোনো একটা ইনফরমেশন, আমি তো মানুষ, আমার ভুল হতেই পারে, হয়তো কোনো একটা ইনফরমেশন আমি বলতে ভুলে গেলাম, তোমার মনে সেই প্রশ্নটা ঘুরছে, তুমি আমাকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। চলো আমি শুরু করছি। আজকে আনফরচুনেটলি আমরা আমাদের ক্লাসে মোহিত স্যারকে রাখতে পারিনি, মোহিত স্যার আজকে কোনো একটা কাজে বিজি হয়ে গেছেন, ঠিক আছে। তো উনি নেক্সট তোমাদেরকে অ্যাড্রেস করবেন, একটু ফ্রি হয়ে যান, 2-1 দিনের মধ্যে তোমাদেরকে অ্যাড্রেস করবেন। ইনফ্যাক্ট এখন তো তোমাদের ক্লাস শুরু হচ্ছে না, তোমাদের স্ট্যাটিস্টিক্স মাইনরের পরীক্ষা 18 তারিখ বোধহয়, নাকি 18 তারিখ তো 18 তারিখ, তাহলে 18 তারিখের পরে তোমাদের ক্লাস শুরু হবে। চলো আমি ধরে নিলাম 19 তারিখে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, তার 19 তারিখেই মোহিত স্যার প্রথম ক্লাস দিয়ে মোহিত স্যার হয়তো স্টার্ট করবেন, ঠিক আছে। সুতরাং মোহিত স্যারকে তোমরা প্রথম ক্লাসে পেয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি, সবকিছু ঠিকই থাকবে, ঠিক আছে। আমি একটু সিলেবাস নিয়ে বলি, আবার বলছি পেপার 1 থেকে স্টার্ট করছি, পেপার 1, 2, 3 এইভাবে বলবো। মেজরদের 3টে পেপার, তার মধ্যে সেকেন্ড পেপারটা মাইনরদের সাথে কমন, মানে মাইনরদেরও আছে, মাইনরদের একটাই পেপার আছে, মেজরদের 3টে পেপার আছে, ঠিক আছে। চলো লেটস স্টার্ট। প্রথম সিলেবাসের সবচেয়ে বড় ধাক্কা বলো, ঝলক বলো, যাই বলো না কেন, তোমরা এই লাস্ট দুটো সেমিস্টারে 2টো পেপার পড়েছো, তার মধ্যে একটা ম্যাথসের আর একটা কম্পিউটার ঘাঁষা পেপার। এই প্রথম তুমি 3টে পেপারই ম্যাথসের পেপার পাচ্ছ, ঠিক আছে। যারা কম্পিউটারের পেপার পছন্দ করে ফেলেছিলে তাদের জন্য এটা একটু হয়তো স্যাড হতে পারে, বাট আরেকটা ভালো খবর বলি, ম্যাথসের পেপার যেটা এক্সট্রা বেড়েছে না, ঠিক আছে, সেটা প্রচন্ড পরিমাণে স্কোরিং এবং প্রচন্ড পরিমাণে অ্যানালিটিক্যাল পেপার, মানে ভালো পেপার, ঠিক আছে। আমি একটু ভেতরে ঢুকি, সিলেবাসের ভেতরে। চলো পেপার 1, তোমাদের অ্যাকচুয়ালি 3টে পেপার কি কি আছে। ফার্স্ট পেপার আমি P1 লিখলাম, পেপারের নাম CC3, তোমরা CC2 পর্যন্ত পড়েছো, CC3 এটা, ঠিক আছে, যেটাকে আমরা CC3 বলবো, সেটা হচ্ছে আমাদের রিয়েল অ্যানালাইসিস, ঠিক আছে। এর মধ্যে মেইনলি 4টে চ্যাপ্টার আছে। আমি আজকে একদম ওপেন টু অল ডিসকাশন করব, যা মনে প্রশ্ন আসবে সব একদম স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করবে, ঠিক আছে। 4টে চ্যাপ্টারের প্রথমটার নাম কার্ডিনালিটি, সেকেন্ডটার নাম হচ্ছে টপোলজি অফ আর, থার্ডটার নাম হচ্ছে সিকোয়েন্স এন্ড সাবসিকোয়েন্স,
ফোর্থটার নাম হচ্ছে সিরিজ ইন আর, এটা সিকোয়েন্স এন্ড সাবসিকোয়েন্স ইন আর, আর ফোর্থটার নাম সিরিজ ইন আর। ঠিক আছে, এটাকে আমরা রিয়েল অ্যানালাইসিস বলি। এটা আমাদের ফার্স্ট পেপার CC3 বা DSCC3 যেটাকে তোমরা বলো। ঠিক আছে, আমি কোন জায়গাটা সবচেয়ে বেশি স্কোরিং তাদের মধ্যে র্যাঙ্কিং করে দেব, যে এই চারটে পেপারের মধ্যে সবচেয়ে বেশি মার্কস কোথা থেকে ওঠে, ফাটিয়ে মার্কস তোলা যায় কোন জায়গা, আমি 1 2 3 করে র্যাঙ্কিং করে দেবো। ঠিক আছে, ওকে, 1 2 3 4 করে র্যাঙ্কিং করে দেবো। সবচেয়ে বড় স্কোরিং জায়গা হচ্ছে এইটা সিরিজ ইন আর, ওকে আমি নাম্বার 1 দিলাম সেই কারণে। ঠিক আছে, ওকে। সেকেন্ড যে স্কোরিং পার্ট, সেকেন্ড যে স্কোরিং জায়গা, মানে যেখান থেকে ফাটিয়ে মার্কস ওঠে, সেটা হচ্ছে এইটা নাম্বার 2 সিকোয়েন্স। ওকে, থার্ড কনসেপ্ট বিল্ডিং এন্ড স্কোরিং। দেখো এইগুলো কনসেপ্ট দেবে, স্কোর দেবে, কিন্তু এই যে লাস্ট দুটো চ্যাপ্টার এরা একটু রিলেটিভলি স্লো, মানে এখানে যেমন ফাটিয়ে তুমি প্রত্যেক জায়গা থেকে থিওরি এন্ড প্রবলেমস। ঠিক আছে, থিওরি কিন্তু আছে, অবশ্যই থিওরি আছে, এইখানে শুধু প্রবলেম। সিরিজ ইন আরে শুধু প্রবলেম, একটা বা দুটো থিওরি, তার বেশি নেই। ঠিক আছে, আমি সিরিজ ইন আরটাকে পুরোপুরি প্রবলেমই বলতে পারি। ঠিক আছে, কারণ ধরো একটাই থিওরেম আছে যেটা সিরিজ ইন আরে আসে, তাছাড়া খুব কিছু আসে না, বাকি সব প্রবলেম। ঠিক আছে, ফর্মুলা অঙ্ক, ফর্মুলা অঙ্ক। সিকোয়েন্সের মধ্যে থিওরিও আছে, প্রবলেম আছে, বাট খুবই সহজ, কঠিন নয়, একদমই কঠিন নয়। অনেকে বলে অ্যানালিসিস কঠিন, তোমরা একটু সিনিয়রদের সাথে কথা বললে দেখবে তারা বলছে অ্যানালিসিস বিশাল কঠিন, অ্যানালিসিসে পাস করা খুব চাপের। মানে যারা সিবিসিএস সিস্টেমে, তোমরা তো সিসিএফ সিস্টেমে, আমি যদি সিবিসিএস এর কথা বলি, তারাও দেখবে অনেকে বলে অ্যানালিসিস বিশাল কঠিন, বিশাল কঠিন, পাস করা নাকি খুব চাপের। কিন্তু আমাদের কাছে যখন সেই স্টুডেন্ট আসে না, ধরো আমাদের সিবিসিএস এর থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার অ্যানালিসিস, সেকেন্ড থার্ড ফোর্থ, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে কোন স্টুডেন্ট তার অ্যানালিসিস হেভি কঠিন লেগেছে, সে আমাদের কাছে পড়েনি, থার্ডে যখন আমাদের কাছে আসছে সেই স্টুডেন্টই কিন্তু অ্যানালিসিসে ফাটিয়ে রেজাল্ট করছে। ঠিক আছে, বুঝতে পারলাম? তার কাছে অ্যানালিসিস কিন্তু হেভি সোজা হয়ে যাচ্ছে, এটা গল্পের মতো হয়ে যাচ্ছে, পুরোটা একটা স্টোরির মতো হয়ে যাচ্ছে। ওকে, সেই গল্পের সবচেয়ে বেশি মজাদার অংশ হচ্ছে তোমার এই কার্ডিনালিটি আর টপোলজি অফ আর। একটা গল্পের সবটা জায়গাটা স্কোরিং নাও হতে পারে, সব জায়গা থেকে সমান পরিমাণে প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু সেই গল্পটার মজা যেটা, আসল যেটাকে কি বলবো অ্যাট্রাকটিভ জায়গা, সেটা হচ্ছে এই দুটো চ্যাপ্টার। তো এটাকে স্কোরিং এর রেটিং দিতে গেলে আমাকে লাস্টে রাখতে হবে, কিন্তু যদি মজার জায়গা বলো তাহলে সবচেয়ে বেশি মজা হচ্ছে 1 2। বুঝতে পারলাম? ঠিক আছে, ওকে। তো সেই কারণে তোমাকে এই দুটোকে গুরুত্ব দিয়ে পড়তেই হবে, কারণ কি বলতো, এরা বেস রেডি করবে। এর পরের সেমিস্টারে তোমার আবার অ্যানালিসিসের পেপার আছে, তারপরে আবার অ্যানালিসিসের পেপার আছে, সেখানে রেডি করবে কে, সেই বেসটা রেডি করবে কে, সেখানে বেসটা রেডি করবে এই প্রথম দুটো চ্যাপ্টার। ঠিক আছে, ওকে। তোমাদের অনেকের হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, লেফট করছো, জয়েন করছো, বলবে অসুবিধা হলে। ঠিক আছে, ওকে, বেসটা রেডি করবে প্রথম দুটো চ্যাপ্টার। তো আমি এদেরকে স্কোর দিচ্ছি না, স্কোরিং এর রেটিং এ ফেলছি না, যে স্কোরিং এর দিক থেকে কিভাবে, যদি স্কোরিং এর রেটিং এ ফেলতে হয় তাহলে এটা 3 আর এটা 4। কেন এটাকে 4 নম্বর দিলাম, কারণ এখান থেকে একটা বা দুটো প্রশ্ন আসে, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আমার কথাটা বুঝো, এই কার্ডিনালিটি থেকে 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন, যেটা তোমাদের ওই এবারে 2.5 নাম্বারের 2.5 মার্কসের প্রশ্ন ছিল, সেই প্রশ্ন আসতে পারে, আমি সেটার কথা বলছি না, সেটা একটা দুটো আসবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা দুটো আসে, সেটার কথা বলছি না। 4টে চ্যাপ্টার থেকে প্রত্যেকটা থেকে একটা দুটো করে সেই ছোট প্রশ্ন আসবেই। ঠিক আছে, কিন্তু মজা এবং স্কোর দুটোকে ব্যালেন্স করছে এই দুটো চ্যাপ্টার। ঠিক আছে, অ্যানালিসিসের যে আসল ফ্লেভার পাবে অ্যাকচুয়ালি এই টপোলজি অফ আর আর সিকোয়েন্স এন্ড সাবসিকোয়েন্স, এই দুজনের মধ্যে, অ্যাকচুয়ালি তিনজনের মধ্যে, কার্ডিনালিটি, টপোলজি আর সিকোয়েন্স এন্ড সাবসিকোয়েন্স, এই তিনজনের মধ্যে অ্যানালিসিসের আসল মজাটা পাবে। আর শুধু অঙ্ক পাবে, মানে লাস্ট চ্যাপ্টারটার মধ্যে শুধু অঙ্ক পাবে। এইভাবে তুমি ভাগ করতে পারো যে অ্যানালিসিসে এই প্রথম 3টে চ্যাপ্টারের আসল মজা, লাস্ট চ্যাপ্টার শুধু অঙ্ক, আর এই 3টে চ্যাপ্টারে অঙ্ক থিওরি মিশিয়ে, বাট আসল মজাটা এই 3টে চ্যাপ্টারে আছে। ঠিক আছে, এটা গেল তোমাদের ফার্স্ট পেপার, যেটাকে CC3 বলছি, আমি বলবো পেপার 1। ঠিক আছে, এবার আসি পেপার 2। আমি সিলেবাস খুলেও দেখাবো, সমস্যা কিছু নেই, সিলেবাস তোমাদের পাঠিয়েও দিয়েছি, অলরেডি গ্রুপে সিলেবাস আছে তোমাদের। ঠিক আছে, পেপার 2 এখানে দুটো টপিক পড়ানো হয়, দুটো টপিকই সমান সমান স্কোরিং, এটাকে বলা হয় CC4।
ঠিক আছে, বা DSCC4 যাই বলো না কেন, দুটো টপিকই সমান সমান স্কোরিং। এখানে ফার্স্ট টপিক হচ্ছে গ্রুপ থিওরি, ঠিক আছে। সেকেন্ড টপিক হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন যে খুব স্কোরিং জিনিস সে তোমরা আগেই জানো, কারণ কিছুটা ঝলক তার তুমি দেখেছো যখন তুমি 11-12 পড়ো, ম্যাথসে 11-12 দেখেছো কিছুটা ঝলক, ঠিক আছে। এই গ্রুপ থিওরি অ্যাকচুয়ালি কার সাথে রিলেটেড বলি, এই গ্রুপ থিওরি হচ্ছে তোমরা যে নাম্বার থিওরি পড়েছো, অর্থাৎ যেটাকে কেউ ইন্টিজার বলো অনেকে, সেই নাম্বার থিওরির সাথে ডাইরেক্টলি রিলেটেড। মানে ফর এক্সাম্পল আমি বলি, নাম্বার থিওরিতে তোমরা ফার্মেটের থিওরেম পড়েছো, গ্রুপ থিওরিতেও তোমরা ফার্মেটের থিওরেম পড়বে, ওই সেম স্টেটমেন্ট, প্রুফের স্টাইলটা আলাদা। প্রুফের স্টাইল নাম্বার থিওরিতে কনগ্রুয়েন্স দিয়ে করেছো, গ্রুপ থিওরিতে গ্রুপের সাহায্যে করবে, কনগ্রুয়েন্স দিয়ে প্রুফ থিওরিতে গ্রুপের সাহায্যে করবে, ঠিক আছে। একই জিনিস আমি তোমাদের পড়ার সময় বলেছিলাম, একই জিনিস শুধু নাম্বার থিওরিতে কনগ্রুয়েন্সের সাহায্যে, গ্রুপ থিওরিতে গ্রুপের সাহায্যে। ক্লিয়ার করতে পারলাম? মাথার মধ্যে জিনিসটা খেলাতে পারছো? বলো। এক্সাম্পল তো দিয়ে দিলাম, ফার্মেটের থিওরেম, অয়লারের থিওরেম সব পড়বে এখানে। চাইনিজ রিমাইন্ডার পড়তে হবে না, চিন্তা নেই, কিন্তু ফার্মেট অয়লার পড়বে এখানে, ঠিক আছে। ফার্মেট অয়লারের প্রুফও করবে, কিন্তু প্রুফ তুমি নাম্বার থিওরিতে যতটা লেন্থে করেছো তার হাফ লেন্থে হয়ে যাবে, হাফ না 1/3 1/3 লেন্থে হয়ে যাবে যখন তুমি গ্রুপ দিয়ে করবে। মজাটা হচ্ছে এখানে। আবার এর পরের সেমিস্টারে যখন যাবে, থার্ড ফোর্থ সেমিস্টারে যখন উঠবে, তখন রিং আসবে সিলেবাসে, রিং এন্ড ফিল্ডস। এটা যেমন গ্রুপ তেমন রিং এন্ড ফিল্ডস আসবে। ওখানে আবার ওই ফার্মেট থিওরেম, আবার ওই অয়লার থিওরেম আছে রিং এর সাহায্যে বা ফিল্ডের সাহায্যে, তার প্রুফটা আরো ছোট হয়ে যাবে। মানে তুমি যত বড় হতে থাকবে, তোমার সিলেবাসে নতুন নতুন সাবজেক্ট অ্যাড হতে থাকবে, সেম জিনিসের প্রুফ আরো ছোট 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 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। বাকি খেলা সাবজেক্টের ভেতরে দেখানো হবে। শুধু বলে রাখি, এই পেপারটা আমি একটু আগে যেটা বলছিলাম, পেপার 2 যেটা, মেজরদেরও আছে মাইনরদেরও আছে, সিলেবাস একই, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা আলাদা। মানে কেমন কোশ্চেন প্যাটার্ন আলাদা তোমরা সেটা এই সেমিস্টারেও দেখেছো, যে যদি বলা হয় মেজরদের 4টে বড় কোশ্চেন থাকবে, তার মধ্যে 2টো করতে হবে, ঠিক আছে। সরি, মাইনরদের যদি বলা হয় মাইনরদের 4টে বড় কোশ্চেন থাকবে, তার মধ্যে 2টো করতে হবে। মেজরদের বলা হচ্ছে 3টে বড় কোশ্চেন থাকবে, তার মধ্যে 2টো করতে হবে। যদি বলা হয় মাইনরদের 7টা, ওটা ছোট কোশ্চেন ছিল, যদি বলা হয় মাইনরদের 7টা ছোট বড় কোশ্চেনের মধ্যে 5টা করতে হবে বা 4টে করতে হবে, মেজরদের বলা হচ্ছে 6টার মধ্যে 4টে করতে হবে। মানে মেজরদের অপশন কমিয়ে দিচ্ছে, মাইনরদের অপশন বড় বেশি, ঠিক আছে। এই প্যাটার্নটা আলাদা, ঠিক আছে। বাকি দেখো, তোমাকে 7টা কোশ্চেন দিক বা আমাকে 6টা কোশ্চেন দিক, করতে তো দুজনকেই 4টে করে হবে। তোমার একটু অপশন বেশি কারণ তুমি মাইনর পড়ো, আমার অপশন কম কারণ আমি মেজর পড়ি, ঠিক আছে। ছোট কোশ্চেনের ক্ষেত্রেও তাই, তোমাকে 4টে ছোট কোশ্চেন দিয়ে বলছে 2টো করো, আমাকে 3টে ছোট কোশ্চেন দিয়ে বলছে 2টো করো, ঠিক আছে। এই প্যাটার্নের ডিফারেন্স। তাহলে এইটুকু যদি প্যাটার্নের ডিফারেন্স হয়, তাহলে পড়ার কোনো ডিফারেন্স নেই। পড়ার ডিফারেন্সটা কোথা থেকে আসে? যখন পুরোপুরি সবকিছু আলাদা হয়ে গেল। তোমারও 5 নাম্বারের কোশ্চেন, আমারও 5 নাম্বারের কোশ্চেন, তোমারও 2.5 নাম্বারের কোশ্চেন, আমারও 2.5 নাম্বারের কোশ্চেন, তাহলে তোমার প্যাটার্ন আমার প্যাটার্ন সেম অ্যাকচুয়ালি। শুধু তোমাকে 4টে কোশ্চেন দিয়ে বলছে 2টো করো, আমাকে বলেছে আমি মেজর পড়ি তাই আমাকে বলছে 3টে কোশ্চেন দিয়ে 2টো করো। মানে আমার উপর চাপটা বাড়িয়ে দিচ্ছে। আমি মেজর পড়ি তাই আমার উপর চাপটা বাড়িয়ে দিচ্ছে, তুমি মাইনর পড়ো তোমার চাপটা কম দিচ্ছে। এই তো বাংলা হিসাব, পড়ার স্টাইল তো সেম হবে। বোঝা গেল? ঠিক আছে, বেশ। আচ্ছা, যারা মাইনর আছো তাদের প্রশ্ন থাকলে বলবে, ঠিক আছে, ওকে। বেশ, তো তোমাদের এবার তুমি আমায় যদি বলো কোনটা বেশি স্কোরিং কোনটা কম স্কোরিং, তুমি জানো ডিফারেনশিয়াল ইকুয়েশন অলরেডি যে স্কোরিং সেটা তুমি জানো, আরে গ্রুপ থিওরিও এখানে স্কোরিং, প্রচন্ড স্কোরিং, ফাটিয়ে স্কোর আসে গ্রুপ থিওরিতে। ইনফ্যাক্ট জানো, এই গ্রুপ থিওরি এমন একটা পেপার না যাতে লোকে ফুল মার্কস স্কোর করে আসে। ডিফারেনশিয়াল ইকুয়েশন তো এমনিতেই ফুল মার্কস স্কোর করে, ঠিক আছে, ছাড়াছুড়ির কোনো ব্যাপার নেই। ছাড়বে কেন? সব তো অঙ্ক, থিওরি খুব অল্প, ঠিক আছে, ম্যাক্সিমামটা অঙ্ক, সবই তো ক্যালকুলেশন, ঠিক আছে। ক্যালকুলেশনের একটা ধাঁচ আছে, প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা যদি মেনটেন করি তাহলে ক্যালকুলেশন আমার কাছে কোনো ব্যাপার নাই, ঠিক আছে, ওকে। তাহলে
দেখো আমি অ্যাজ এ স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে কোন জায়গাটা বেশি স্কোরিং কোন জায়গাটা কম স্কোরিং লাস্টে আবার বলবো। আর টিচার পার্সপেক্টিভ থেকে আমি একজন টিচার হিসাবে কোন জায়গাটাকে বেশি পছন্দ করব সেটাও বলবো। কেন স্টুডেন্টের চিন্তা ভাবনা টিচারের চিন্তা ভাবনা ডিফার করে সেটাও বলবো। একটু ওয়েট করতে হবে, আমি 3 নম্বর পেপারটা বলে দেবো তারপরে বলবো, ঠিক আছে? ওকে, আচ্ছা পেপার নাম্বার 3, এটা মাইনরদের নেই আগেই বলেছি, কিন্তু তোমরা যেও না, আমি সোজা কঠিনের ব্যাপারগুলো বলবো তাই এখন যেও না, ঠিক আছে? থাকো তোমরা, মাইনরদের আসছি আবার সবার একসাথে লাস্টে ফিরে আসবো, ঠিক আছে? পেপার নাম্বার 3 কি বললাম, এটা হচ্ছে সেক পেপার, এসিসি 3 নম্বর। তোমরা সেক পেপার 1 সেক পেপার 2 পড়ে ফেলেছো দুটো সেমিস্টারে, ঠিক আছে? তাই এটা 3 নম্বর সেক পেপার 3, ঠিক আছে? এবার যারা মাইনর আছো না তাদের ম্যাথের সেক পেপার নেই, তাদের অন্য কোনো সেক পেপার, ঠিক আছে? ওকে, তো যারা মেজর আছো তাদেরই ম্যাথের সেক পেপার, যাদের ম্যাথে মেজর তাদেরই ম্যাথের সেক পেপার, যারা অন্য সাবজেক্টে মেজর তাদের সেই সাবজেক্টের সেক পেপার, ঠিক আছে? যাকে আমাদের ম্যাথের সেক পেপার হচ্ছে এলপিপি এন্ড গেমস, ঠিক আছে? এটাই না পুরো সিলেবাসটাই অঙ্ক। থিওরি মোটামুটি ধরে রাখো গোটা সিলেবাসের মধ্যে 10 থেকে 15%, 10 থেকে 15%, বাকিটা পুরো অঙ্ক। যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন তেমন এটা, এবার তুমি বুঝে নাও, যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন তেমনই এটা। তাও ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একদমই থিওরি নেই, পুরো থিওরিলেস। এখানে তবু একটুখানি থিওরি আছে 10 থেকে 15%, মানে এটা প্রচন্ড স্কোরিং, ঠিক আছে? ওকে, মানে এখানে কেমন বলতো, একদিনে একটা চ্যাপ্টার শেষ হয়। এই জায়গাটায় না, এই যে তোমাদের সিনিয়রদেরও আছে, এটা 5th সেমিস্টার যারা পড়ছে, তোমরা তো 3rd সেমিস্টার, তোমরা যারা 5th সেমিস্টার পড়ছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা অলরেডি এটা পড়া শুরু করে দিয়েছে, তাদের অলরেডি বেশ কিছু চ্যাপ্টার হয়েও গেছে, একদিনে একটা চ্যাপ্টার শেষ হয়। এই ব্যাপারটা এমনই, ঠিক আছে? কারণ সবই তো অঙ্ক। এই দেখো এখানে কি বলতো, তোমায় সিম্পল করে বলি, ধরো একটা চ্যাপ্টারে 20টা অঙ্ক আছে, কথার কথা 20 হোক 30 হোক কিছু একটা আছে, ঠিক আছে? সেই 30টা অঙ্ক যদি আমাকে করতে হয়, আমাকে মেনলি 5টা বা 6টা অঙ্ক করতে হবে। ওই 5টা বা 6টা অঙ্ক যখনই করে ফেললাম, ওই 5-6টা অঙ্কের প্যাটার্নে বাকি 30টা অঙ্ক সব একই। থিওরি অফ ইকুয়েশনে কিন্তু অলমোস্ট এরকম ছিল, কিন্তু তাও থিওরি অফ ইকুয়েশনে অনেক ভ্যারিয়েশনস ছিল, মানে পরের অঙ্ক একটু আলাদা নিয়ম ছিল, মানে ক্যালকুলেশনের ভ্যারিয়েশনস ছিল। এখানে কিন্তু তাও নেই, এখানে কোনো ভ্যারিয়েশনই নেই, সব একই রকম। মানে তুমি 5টা অঙ্ক করে ফেললে, ইনফ্যাক্ট যখন তুমি পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার আগের দিন রাতে এক্স্যাক্টলি 5টা অঙ্কই দেখে দেবে। আমরা যখন পড়াবো না, তোমাকে বলে দেবো যে দেখো এই 5টা অঙ্ক তুমি আলাদাভাবে রেখে দেবে মার্ক করে, বাকি 25টা অঙ্ক, একটা চ্যাপ্টারে 30টা অঙ্ক আছে, বাকি 25টা অঙ্ক তুমি যেটা করছো সেটা তুমি সাইডে রাখো, বাট এই 5টা অঙ্ক, এই চ্যাপ্টারে এই 5টা অঙ্ক আলাদা করে রাখো। পরীক্ষার সময় ওই 5টা অঙ্কই দেখে যাবে, বাকি 25টা অঙ্ক তোমার দেখারও দরকার নেই, কারণ 25টা অঙ্ক এই 5টারই কপি, একই রকম সব। এবার বুঝে নাও সিলেবাসটা কি রকম। এবং শুধু এটা একটা চ্যাপ্টারে নয়, এই এলপিপি এন্ড গেমস এর সব চ্যাপ্টারে এই ব্যাপারটা প্রযোজ্য, শুধু ওই 10% 15% থিওরি ছাড়া সব চ্যাপ্টারে এটা প্রযোজ্য। কয়েকটা চ্যাপ্টার আছে, যেমন ধরো ডুয়ালিটিতে থিওরি আছে, এলপিপি এর মধ্যে পড়ে। গেমস এরও ডুয়ালিটি আছে, সেখানে একটু থিওরি আছে। কনভেক্স সেট, ওখানে একটু থিওরি আছে, বাকি কোথাও থিওরি নেই, মোটামুটি এইটুকুই থিওরি বাস, ঠিক আছে? আর দু একটা থিওরি এপাশ ওপাশ ছড়িয়ে আছে, বাস গল্প শেষ, ঠিক আছে? মানে তুমি যদি বলো তোমার গোটা সিলেবাসের মধ্যে সবচেয়ে বেশি স্কোরিং কোন জায়গাটা, এবার আমি স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে আসছি। কারণ দেখো সিলেবাস আমার দেখিয়ে লাভ নেই, আমি তোমাকে বইয়ের নাম বলবো একটু পরে, ঠিক আছে? বইয়ের নামটা লাস্টে বলবো, সিলেবাস এই মুহূর্তে খুলে কোনো লাভ নেই। আমি তোমাকে যেটা বলছি সেটাই তোমার সিলেবাস, ঠিক আছে? ওকে, তোমার কাছে সিলেবাস অলরেডি পাঠানো আছে গ্রুপে, আমি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিয়েছি সিলেবাসের, তো তোমার কাছে অলরেডি সিলেবাস আছে, তুমি চাইলে মোবাইলে স্ক্রল করে এক্ষুনি দেখতে পারো। তোমাকে এই মুহূর্তে সিলেবাস দেখিয়ে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? বাট তোমাকে আমি যেটা বলছি সেটা সিলেবাসটাকে একভাবে দেখা হচ্ছে, যেটা স্টুডেন্ট পার্সপেক্টিভ। দেখো এবার আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট পড়তে আসি, ধরো আমি 3rd সেমে পড়া শুরু করলাম, আমার কাছে সবচেয়ে বেশি স্কোরিং কোনটা, মানে যেখান থেকে ফাটিয়ে মার্কস তোলা যায়, কোন কোন পেপার, আমি স্কোরিং পেপারের লিস্ট বানিয়ে দিচ্ছি। 1 নাম্বার সবচেয়ে বেশি স্কোরিং হচ্ছে আমার এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওডি।
ঠিক আছে। 2 নাম্বার স্কোরিং হচ্ছে এলপিপি অ্যান্ড গেমস। মানে আমি একটা অর্ডারে দিচ্ছি, স্টুডেন্ট হিসাবে যে অর্ডারটা আমি ফিল করব, ঠিক আছে, বা তুমি ফিল করবে, তুমি পড়াশোনা স্টার্ট করলে যেটা ফিল করবে সেই জিনিসটা আগে তোমার সামনে আনছি, ঠিক আছে। এলপিপি অ্যান্ড গেমস। 3 নম্বর স্কোরিং পেপার হচ্ছে গ্রুপস বা গ্রুপ থিওরি। 4 নম্বর পেপার স্কোরিং এ দেখো এখানে তো আমি রিয়েল অ্যানালিসিসে অলরেডি অর্ডারটা করে দিয়েছি, তো আমি পুরো রিয়েল অ্যানালিসিস কথাটাই ওখানে তুলে দিচ্ছি, কারণ এর মধ্যে অলরেডি অর্ডারটা করে দিয়েছি আমি যে কোনটা স্কোরিং। এখানে সবচেয়ে বেশি স্কোরিং হচ্ছে সিরিজ, তারপরে বেশি স্কোরিং সিকোয়েন্স এন্ড সাবসিকোয়েন্স, তারপরে বেশি স্কোরিং হচ্ছে টপোলজি অফ আর, তারপরে বেশি স্কোরিং কার্ডিনেটিভ। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমি লাস্টে আবার ফিরে আসবো, ঠিক আছে। রিয়েল অ্যানালিসিস, রিয়েল লিখলাম, ছাড়ো। এই হলো তোমার অ্যাজ এ স্টুডেন্ট ভিউ থেকে, স্টুডেন্ট হিসাবে যদি পেপারগুলোকে দেখি, সবচেয়ে বেশি স্কোর যে জায়গায় উঠবে, মানে স্কোরিং এর মানে কি, সোজা কথা, মানে ফাঁকিবাজ মানুষের কাছে কম পড়ে বেশি নাম্বার তোলার উপায়, এই হলো স্কোরিং, ঠিক আছে। বা যদি ফাঁকিবাজ নাও হই, যদি ফাঁকিবাজ আমি নাও হই, তাও যে জায়গায় কম এফর্টে বেশি নাম্বার তোলা যায়, দ্যাট ইজ কল্ড স্কোরিং, ঠিক আছে, সোজা কথা। কম এফর্ট দিয়ে বেশি নাম্বার যেখানে তোলা যায় তাকে বলে স্কোরিং। এই হচ্ছে সেই চার্ট, যে চার্ট ধরে তোমার স্কোরটা তুমি বাড়ানোর চেষ্টা করবে, সব সময় ম্যাক্সিমাইজ করবে, বুঝতে পারলাম। এই চার্টটাকে যদি উল্টো করে দেখো, তাহলে তুমি এমন একটা চার্ট পাবে যেখানে বেশি কোন পেপারে সবচেয়ে বেশি টাইম দিতে হবে, কোন পেপারে কম টাইম দিতে হবে, সেই চার্টটা। এই চার্টের অপোজিট ডিরেকশনে দেখো, এই ডিরেকশনটা দেখলে কোন দিকে বেশি স্কোর হয়, ঠিক আছে। মানে এখানে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, এখানে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, এখানে তারপরে এখানে তারপরে। এর অপোজিট ডিরেকশনে যদি তুমি যাও, এই ডিরেকশনে যদি তুমি যাও নিচে থেকে উপরে, তাহলে হচ্ছে কোথায় বেশি টাইম দিতে হবে। অ্যাজ এ স্টুডেন্ট দেখো, অ্যাজ এ স্টুডেন্ট শুধু স্কোর দেখে বেরিয়ে চলে গেলে কিন্তু হবে না, তোমাকে তোমার দিক থেকে কতটা টাইম দিতে হবে সেটাও হিসাব করতে হবে। তোমার টোটাল পড়াশোনার টাইমের মধ্যে ম্যাক্সিমাম টাইম যাবে রিয়েল অ্যানালিসিসে, যাবেই, তুমি বাঁচাতে পারবে না। এবং সেটা যাবে বলেই তো বলা হচ্ছে যে এগুলো এমনিতেই মার্কস ওঠে, বোঝো কথাটা, সেটার জন্যই তো বলা হচ্ছে যে এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পেপারে এমনিতেই মার্কস ওঠে। তোমাকে বেশি টাইম দিতে হবে অবশ্যই রিয়েল অ্যানালিসিসে, এবং শুধু তুমি বেশি টাইম দেবে তা নয়, আমরাও যারা পড়াবো বেশি টাইম এটাতেই দেব, ঠিক আছে, বুঝতে পারলাম তো। স্বাভাবিকভাবে যেটা আমরা বেশি টাইম দেবো সেটা তো তোমাদের বেশি টাইম দিতে হবে, ঠিক আছে, ওকে। তারপরে তুমি বেশি টাইম দেবে গ্রুপ থিওরিতে, তারপরে বেশি টাইম দেবে এলপিপি গেমসে আর ওডিই তে, তারপরে। এর মানে এবার এটা বুঝো না যে ওডিই টাইম না দিয়ে ম্যাজিকের মতো হয়ে যাবে, এবার টাইম তো সবাইকে দিতে হবে। কথা হচ্ছে কার টাইম কম লাগে, কার টাইম বেশি লাগে। ধরো 100 মিটার রেসে দৌড়াচ্ছ, উসেন বোল্টের টাইম লাগবে 10-20 সেকেন্ড, আমার টাইম লাগবে 20 মিনিট, তার মানে কি টাইম দিতে হবে না উসেন বোল্টকে, ঠিক আছে, এটা কোনো কথা হলো, ঠিক আছে। যাই হোক, এবার তাহলে আচ্ছা আমি একটু মাইনরদের বলি, মাইনরদের অ্যাড্রেস করি। আচ্ছা মাইনরদের তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করতে পেরেছি, আমি দিনগুলো বলবো কোন কোন দিনে পড়া হবে, কি কি বই লাগবে, এবার আসবো, ঠিক আছে, ক্লিয়ার করতে পেরেছি। মাইনর যারা আছে একটু রেসপন্স করো। यस স্যার বলেন। বেশ, ঠিক আছে। আচ্ছা মেজরদের তোমাদের এই মুহূর্তে কোনো প্রশ্ন? না। বেশ, ঠিক আছে। চরিমা বলো। না। বেশ, ঠিক আছে। যার মনে প্রশ্ন আসবে মাইক অন করে বলবে, ঠিক আছে, ওকে। কোনো দ্বিধা দ্বন্দ্বের ব্যাপার নেই, মনে প্রশ্ন আসবে মাইক অন করে বলবে, আমি ওয়েট করে তোমার প্রশ্ন শুনে এক্সপ্লেন করে তারপরে আবার এগোবো, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কি যেন বলবো ভাবছিলাম। আচ্ছা দিনগুলো বলি আগে, ঠিক আছে, নাহলে ওটা ভুলে গেলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। দিনগুলো মোটামুটি ফিক্সড হয়ে গেছে, মোটামুটি না পুরোপুরি ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে একটু বার করি দিনগুলোকে। কোথায় বাবা, মিল গয়া, চলো। আচ্ছা আমি পেপার 1 পেপার 2 পেপার 3 লিখছি, ওইসব পেপারের নাম লিখে লাভ নেই, সিসি 3 সিসি 4 হ্যান ত্যান, নিজের মাথায় খারাপ হয়ে যাবে, তোমার তো আগেই খারাপ হয়ে যাবে, ঠিক আছে। 1 2 3 বলছি, ঠিক আছে, ওই জন্য আমি 1 2 3 করে দিয়েছি। স্যাটারডে, আচ্ছা আমি পেপার 1টা আগে বলছি, এটা পেপার 1, ঠিক আছে, পেপার 1
স্যাটারডে 8 AM, ঠিক আছে? ওকে, এটা আমরা ছেড়ে দেবো 9:30-টার মধ্যে, কারণ তোমাদের কলেজ আছে, আমরাও সেটা বুঝি, ঠিক আছে? 9:30-টার মধ্যে ছেড়ে দেবো। যারা ডায়মন্ড হারবারে আছো তারা এটা অফলাইনে করতে পারবে, বা ডায়মন্ড হারবারের সংলগ্ন এলাকায় যারা থাকো, ঠিক আছে? তুমি দেখো, তুমি পারলে তুমি চলে এসো, আমার কোনো আপত্তি নেই। তুমি যদি কলেজটা মিস করে এই দিনে চলে আসো তো সোনাই সোহাগা, খুব ভালো, ঠিক আছে? ওকে, আর যদি কলেজ মিস না করতে পারো, যদি একান্তই না পারো, তাহলে অনলাইনে করো, ঠিক আছে? বা যারা ডায়মন্ড হারবার সংলগ্ন আছো তারা ডায়মন্ড হারবারে আমাদের অফলাইন ক্লাস হবে, এটা চলে এসে করো, ঠিক আছে? আমি বুঝতে পারলাম। মোট কথা, তুমি যদি ডায়মন্ড হারবারের কাছাকাছি লোকেশনে থাকো তাহলে তোমার জন্য অফলাইন করা যাবে, এটা করা হচ্ছে এটা। আর যদি তুমি দূরে থাকো তুমি অনলাইনে করো এটা, ঠিক আছে? বুঝতে পারলাম। পেপার 1 এর ফার্স্ট ক্লাস। আচ্ছা, সানডে 2 PM থেকে 4 PM, ঠিক আছে? এটা আমাদের কলেজ স্ট্রিটে হচ্ছে, অফলাইন কলেজ স্ট্রিট। যে অফলাইনে আসতে একান্ত পারবে না সে চাইলে অনলাইনে করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? অফলাইন কলেজ স্ট্রিট। ওকে, আচ্ছা, এক মিনিট দাঁড়াও। আচ্ছা, না, এইখানটা আমি ভুল বললাম, টাইমিংটা একটু ঘেটে আছে, জানো তো? সেদিন লিখেছিলাম, তারপরে হারিয়েও গেছে। দাঁড়াও, এক মিনিট বলে দিচ্ছি। হ্যাঁ অর্ক, এটা চেঞ্জ হবে আমি বুঝতে পারছি, কিন্তু চেঞ্জ হয়ে কি বলেছিলাম আমি ভুলে গেছি। তুমি একটু বলো তো আমাকে, লেখো তো, কখন বলেছিলাম? ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইমিংটা কি বলেছিলাম অর্ক? 9:30 থেকে, রাইট? ঠিক মনে পড়েছে। চলো, আসলে লিখে রাখিনি না, এটা কেস হয়ে গেছে একটু আসলে। সানডে 9:30 থেকে 10:30, ঠিক আছে? ওকে, আর আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? ঠিকই বলেছো, হ্যাঁ ঠিকই বলেছো। ওকে, আমি লিখে দিচ্ছি, আগে আমি পুরোটা তুলে নিই, পুরোটা লিখি, তারপরে আমি বাকিটা বলে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, পেপার 1 এর একটা ক্লাস হবে, কবে হবে আমি সেটা দিচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করো, দিচ্ছি। পেপার 2 এর ক্লাসটা একটু বলে দিই, তারপর পেপার 1 এ আসছি আবার। এখানে আসলে একটু মানে মিক্সড ক্লাস হয়ে গেছে, সেই জন্যই। দাঁড়াও, আরে বাবা, দাঁড়াও, আমারই ভুল হয়েছে, আমি যদি টাইমিংটা আগে থেকে সাজিয়ে রাখতাম না ভালো হতো। সানডে 10:30 থেকে 11:30, ঠিক আছে? এটা পেপার 2 এর একটা ক্লাস। হ্যাঁ বলো 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 বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, ঠিক আছে? আসছি আমি তাহলে, দাঁড়াও। আর একটা পেপার 2 এর ক্লাস পড়েছে আমাদের বুধবার সকালে, ঠিক আছে? আর মঙ্গলবার বিকালে, বুধবার সকালে, ঠিক আছে? চলো, মঙ্গলবার 8:30 থেকে, ঠিক আছে? 8:30 থেকে ওই ধরো 9:30, ঠিক আছে? হ্যাঁ সেক আছে। এটা কি লিখেছো, থার্সডে লিখেছো? আচ্ছা থার্সডে, এটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে? ওকে, থার্সডে, এবার ঠিক আছে তো? থার্সডে
ঠিক আছে? থার্সডে 8:30 থেকে 9:30, আর বুধবার সকাল 7:30, ঠিক আছে? 7:30 থেকে ওই 9টায় ছেড়ে দেবো, ঠিক আছে? এটা AM, এটা PM, এটা AM, এটা AM, ঠিক আছে? AM মানে বুঝতেই পারছো সকাল, PM মানে বিকাল, ঠিক আছে? সমস্যা কিছু নেই। আচ্ছা, পেপার 1 এর একটা ক্লাস ঢুকবে, সেটা ঢুকিয়ে দিই। স্যার বলো বলো বলো। স্যার এই পেপার 2 এর ক্লাসের মধ্যে কি মাইনরের ক্লাসটাও ইনক্লুডেড আছে? পেপার 2 মেজর মাইনর একই সিলেবাস না, তাই জন্য পেপার 2 মেজর মাইনর একসাথে হবে। আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে মেজর অ্যান্ড মাইনর, মেজর অ্যান্ড মাইনর একসাথে ক্লাস হবে এটা, ঠিক আছে? বুঝলে? স্যার এগুলো তিনটে দিক থেকে কলেজ স্ট্রিটের সেন্টার করা নাকি অন্য কোথাও? এক সেকেন্ড, এইটা অফলাইন। আচ্ছা, আমারই ভুল, আমি মেনশন করিনি, ঠিক আছে? চলো মেনশন করে দিচ্ছি, আমারই বলাটা ভুল হয়েছে, আমি মেনশন করে দিচ্ছি কোনটা অফলাইন কোনটা অনলাইন বলে দিচ্ছি। এটা অফলাইন কলেজ স্ট্রিট, যারা খুব দূর থেকে আসো তারা অনলাইনে করতে পারো, এটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, এটা অনলাইন। দাদা বলো বলো। বলছি রবিবারের ক্লাসটা আর একটু লেট করে করা যাবে, কারণ তোমার ওখান থেকে বেরিয়ে আমার আবার শুভদার কাছে ক্লাস থাকে, তো মাঝে 2-2.5 ঘন্টা প্রায় গ্যাপ পড়ে যায়, ওইটা যদি একটু পরে করা যায়। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে তোমাদের পরে আবার 5th সেমিস্টার আছে, বুঝলে? মানে তোমাদের ওদেরকে আমাদের শিফটটা দিয়ে দাও। না, আমি ভুল বলেছি অ্যাকচুয়ালি। তুমি যেটা বলছো তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, চিন্তা নেই, ঠিক আছে? 9:30 থেকে 11:30 আমি গুলিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? কি যে বলছি আর কি যে বলছি না, নিজেই বুঝতে পারছি না। 11:30 থেকে 12:30 আমি গুলিয়ে ফেলেছি, ঠিক আছে? তোমার মনোবাঞ্ছাই পূর্ণ হবে অ্যাকচুয়ালি, বুঝেছো? আসলে লিখে না রাখলে যা হয়, এই টাইমের জিনিস লেখা না থাকলে মাথা পুরো ঘেঁটে যায়, ঠিক আছে? যাই হোক, দেখো এবার ঠিক আছে? 11:30 থেকে ডেটটা, এটা ডেটটা অ্যাকচুয়ালি, নট 12:30, ডেটটা, ঠিক আছে? আমি গুলিয়ে ফেলেছি, লিখে রাখিনি বলে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার আছে। বৃহস্পতিবার তো, আচ্ছা, এইটা না আমাদের একটুখানি, আসলে কি বলবো, অফলাইন, চলো এই অনলাইন, শোনো আমার কথাটা শোনো। আমাদের এই দুটো টাইমের মধ্যে একটু অল্টারনেট হবে, মানে দুটোর মধ্যে একটা থাকবে আর একটা অফ হবে। আমি অ্যাকচুয়ালি যেটা এক্স্যাক্টলি হবে সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, তোলা নেই অ্যাকচুয়ালি, সমস্যা হচ্ছে এটাই, ঠিক আছে? টাইমিংটা মোস্ট প্রবাবলি, ঠিক আছে? মোস্ট প্রবাবলি তোমাদের থার্সডেটাই হবে, ওকে? আর যদি থার্সডেতে কোনো প্রবলেম হয়, ইন দ্যাট কেস ওয়েডনেসডেটা নেওয়া থাকলো, ব্যাপারটা এরকম, ওকে? তবে আমার দুটো ক্লাসই হবে, তিনটে ক্লাস হচ্ছে না। কেন দুটো ক্লাস হবে আমি একটু বলে দিই, শোনো। এই যে ক্লাসটা হবে এটা গ্রুপ থিওরির ক্লাস হবে, এই যে ক্লাসটা হবে এটা গ্রুপ থিওরির ক্লাস হবে, বুঝতে পারলে? ঠিক আছে, ওকে? আর এই যে ক্লাসটা হবে এটা রিয়েল অ্যানালিসিস, এটাও রিয়েল অ্যানালিসিস, পেপার 1 যেহেতু। আর এই দুটোর মধ্যে যেটা একটা হবে সেটা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি আবার বলছি, ভালো করে বুঝে নাও। এই বুধ বা বৃহস্পতির মধ্যে একটা ক্লাস হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন, অনলাইনে হবে, ঠিক আছে? ওকে? রবিবার এই যে ক্লাসটা এটা অফলাইনে হবে, এটা গ্রুপ থিওরির ক্লাস, কলেজ স্ট্রিটে হবে। কেউ চাইলে এটা অনলাইন করতে পারো, যে দূর থেকে আসো সে চাইলে এটা অনলাইন করতে পারো, কোনো সমস্যা আমাদের সেক্ষেত্রে হবে না, ঠিক আছে? আর এই দুটোই, এটা আমি অফলাইন দিয়ে রাখলাম কলেজ স্ট্রিট, এটা যে দূর থেকে আসো সে অনলাইনে করতে পারবে। আর এই শনিবারের ক্লাসটা অফলাইন ডায়মন্ড হারবার আপাতত দেওয়া থাকলো, ঠিক আছে? যে দূর থেকে আসবে সে অনলাইনে করবে, ঠিক আছে? ওকে, আশা করছি পেপার 1 পেপার 2 ক্লিয়ার করতে পারলাম।
ঠিক আছে, আমি পেপার 3টা আগে লিখে দিই, পেপার 3 টাইমিংটা বলে দিই, তারপর তোমাদের ডাউট থাকলে আবার আমি বলবো। পেপার 3 টাইমিং হচ্ছে পেপার 3, হ্যাঁ এটা খুব সুন্দরভাবে ফিক্স হয়ে আছে, ঠিক আছে। মঙ্গলবার, হ্যাঁ বলো, হ্যাঁ ঠিকই, মঙ্গলবার শুক্রবার ঠিকই বলেছো। মঙ্গলবার এটা হচ্ছে তোমার 8:30। পেপার 3 মানে তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং, যেটা এলপিপি, ঠিক আছে। এই মঙ্গলবার আর শুক্রবার দুটোই অনলাইন, 8:30, ঠিক আছে। এর মধ্যে মঙ্গলবারটা দেখে বলে দিচ্ছি। আচ্ছা, মঙ্গলবারটা হচ্ছে আমার ক্লাস, ঠিক আছে, আমি এজি লিখে রাখলাম, মানে আমার ক্লাস, ঠিক আছে। আর শুক্রবারটা মোহিত স্যারের ক্লাস, আমি এমএস লিখে রাখলাম, দুটোই অনলাইন, ঠিক আছে, দুটোই অনলাইন। এটা কোনো অফলাইন ক্লাস হচ্ছে না। কেন এটা অনলাইন? কারণ এটা সবচেয়ে স্কোরিং, সবচেয়ে ইজি। তুমি এমনিতে নিজেও চাইবে না যে এটার জন্য অত দূর থেকে অফলাইনে আসি। আমি তোমাকে স্কোরিং এর পার্টে 1-2 এ দেখো ওডি এলপিপি রেখেছি, যেহেতু এটা সবচেয়ে ইজি, সবচেয়ে স্কোরিং, এদেরকে অফলাইনে আনার প্রয়োজন নেই, কোনো দরকার নেই, ঠিক আছে। তাই এদের দুজনকে অনলাইনে রাখা হয়েছে। দেখো আমি তোমাকে এখানেও দেখাচ্ছি, এই যে ক্লাসটা না, এই ক্লাসটা হচ্ছে ওডি এর ক্লাস, এই যে দেখো এই ক্লাসটা হচ্ছে ওডি এর ক্লাস, ওডি, ঠিক আছে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ক্লাসটা হচ্ছে গ্রুপের ক্লাস, গ্রুপ। আর এই দুটো রিয়েল এর ক্লাস। তোমাদের গ্রুপের ক্লাস আর রিয়েল এর দুটো ক্লাস অফলাইনে রাখা হয়েছে, ঠিক আছে। তোমাদের রিয়েল এর দুটো ক্লাস এবং গ্রুপের ক্লাস অনলাইনে রাখা হয়েছে, ওকে। এই দুটোর মধ্যে একটা হবে বলেছি, দুটো হবে না, একটা হবে, সেটা ওডি। যদি দরকার পড়ে আমরা দুটো দেব, কিন্তু দরকার পড়বে না, ঠিক আছে, একটাতে যথেষ্ট। সেটা ওডি এর ক্লাস, ঠিক আছে। কোনটা এক্স্যাক্টলি হবে আমাকে একটু ফাইনাল দেখে নিয়ে বলে দিতে হবে, ওই জন্য আমি দুটো লিখে রাখলাম, তার মধ্যে একটা ফাইনাল, ঠিক আছে, ওকে। আর এই বাকিগুলো সবই ফাইনাল হয়ে আছে অলরেডি। এই যে দুটো ক্লাস এলপিপি ক্লাস অনলাইন হবে। এইটা গেল ক্লাসের রুটিনটা, আমি কমপ্লিট রুটিনটা তোমাদের লিখে দিলাম, ঠিক আছে। আর একবার বলে দিচ্ছি, শনিবার অফলাইন ডায়মন্ড হারবারে হবে, কিন্তু যদি কেউ চাও অফলাইনও করতে পারো, অনলাইনও করতে পারো। এই টাইমে সকালবেলা 8টা থেকে 9:30, 9:30টার মধ্যে ছেড়ে দেবো, কারণ তোমাদের কলেজের ব্যাপার থাকে, তাই জন্য 9:30টার মধ্যে ছেড়ে দেওয়া হবে। রবিবার 9:30 থেকে 11:30 সকালে অফলাইন কলেজ স্ট্রিটে হবে, ঠিক আছে, ওকে। যদি কেউ দূর থেকে আসো সে অনলাইনে করতে পারো, ঠিক আছে। এটা গেল আমাদের রিয়েল অ্যানালিসিস পেপার 1। পেপার 2 তোমাদের গ্রুপ থিওরির যে ক্লাসটা, সেটা অফলাইনে কলেজ স্ট্রিটে দেখা হয়েছে, ঠিক আছে। এবং এর টাইমিং হচ্ছে সকালে 11:30 থেকে দুপুর 1:30, ডান, ঠিক আছে। আচ্ছা, এটা মেজর মাইনর দুজনেরই, হ্যাঁ, এই পেপার 2টা। আর আইদার বুধবার অথবা বৃহস্পতিবার। বুধবার হলে সকালে 7:30 থেকে 9টা অনলাইনে হবে, বৃহস্পতিবার হলে বিকেলে 8:30 থেকে 10:30 অনলাইনেই হবে, যে কোনো একটা হবে। ওডি মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। আর পেপার 3 মানে এলপিপি এন্ড গেম থিওরি যেটা, সেটা মঙ্গলবার এবং শুক্রবার। মঙ্গলবার আমি করাবো সন্ধ্যে 8:30, শুক্রবার মোহিত স্যার করাবেন সন্ধ্যে 8:30, ব্যাস। তাহলে আর কোনো কনফিউশনের জায়গা নেই, শুধু এই দুটোর মধ্যে একটা ফাইনাল হবে, এইটুকু আমরা জায়গাটা খালি রাখলাম, বলে দেবো ওটা কোনটা ফাইনাল হচ্ছে, ঠিক আছে। আইদার এটা বৃহস্পতি অথবা বুধ, যে কোনো একটা ফাইনাল হবে। এখন তোমাদের হয়তো মনে হচ্ছে সপ্তাহে এতগুলো ক্লাস, যারা মেজর আছো সপ্তাহে এতগুলো ক্লাস, তাহলে কখন সেলফ স্টাডি করবো? খুব স্বাভাবিক প্রশ্ন। আমি হলে আমি এই প্রশ্নটা করতাম যে এতগুলো ক্লাস তাহলে কখন সেলফ স্টাডি করবো? প্রথম কথা হচ্ছে, দেখো তোমাদের পরীক্ষা হবে জানুয়ারিতে, ঠিক আছে, জানুয়ারি। যদি খুব লাকি হতে তাহলে ফেব্রুয়ারি বলতাম, কিন্তু তোমাদের গিনিপিগ ব্যাচ, তোমরা এক্সপেরিমেন্টাল ব্যাচ, তোমাদের উপর নানা রকম এক্সপেরিমেন্ট করা হচ্ছে, সুতরাং তুমি জানুয়ারি ধরেই চলো, ঠিক আছে। আগের সেমিস্টার ফার্স্ট সেমিস্টার করেছিল 8 মাসে, সেকেন্ড সেমিস্টার করেছে 4 মাসে, থার্ড সেমিস্টারকে তুমি 4 মাসে ধরেই চলো, ঠিক আছে। জানুয়ারিতে পরীক্ষা, ফিফথ সেমের পরীক্ষা জানুয়ারি সেকেন্ড উইকে, তোমাদের পরীক্ষা ধরো জানুয়ারি 3rd বা 4th উইকে, ঠিক আছে। সময় আছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির ওই ফার্স্টের কদিন, আর এই সেপ্টেম্বরের লাস্টের কদিন,
ঠিক আছে, 4 মাসও কিন্তু নাও পেতে পারো, হিসাব যা বলছে। এবার তুমি বলো 4 মাসের মধ্যে এতটা বড় সিলেবাস তোমাকে পড়তে হলে তো বেশি দিন পড়তেই হবে, কিছু করার নেই, কিছু করার নেই। কোনো রাস্তা খোলা থাকলে আমরা তোমাদেরকে কম দিনে করাতাম, কিন্তু কোনো রাস্তা খোলা নেই, ঠিক আছে। এবার তুমি দেখতে পাবে যে রিয়েল অ্যানালিসিস তোমাকে দুটো ডেডিকেটেড দিন রাখা হয়েছে এই কারণে যে আমরা রিয়েল অ্যানালিসিস দুদিক থেকে পড়াবো, দুটো অ্যাপ্রোচে পড়াবো। একটা হচ্ছে আমি তোমাকে বলে দিই, দাঁড়াও একটু বলে দিই তাহলে ব্যাপারটা খুব ক্লিয়ার হবে। দেখো দেখো রিয়েল অ্যানালিসিসে সবচেয়ে স্কোরিং হচ্ছে এই জায়গাটা, সিকোয়েন্স সিরিজ অ্যান্ড সিরিজ, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ আর কি। আর একটু কম মার্কস আসে পরীক্ষায়, মানে দেখো সব জায়গা থেকে তো সমান সমান কোশ্চেন আসে না, বেশি কোশ্চেন যেটা আসে সেটা হলো সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অ্যান্ড এই জায়গাটা বেশি অনেক কোশ্চেন আসে। রিলেটিভলি কম কোশ্চেন আসে যে জায়গাটা থেকে সেটা হচ্ছে কার্ডিনালিটি টপোলজি, এখান থেকে একটু কম সংখ্যক কোশ্চেন আসে, সেই জন্য এটাকে আমি কম স্কোরিং এ রেখেছি, ঠিক আছে। বাট আমরা দু জায়গা থেকেই পড়াবো, তার কারণ এটা যে তোমার এই প্রথমের দিকে জিনিসগুলো না পড়লে না শেষের দিকের গুলো পড়তে পারবে না। দেখো না এগুলো ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার না পড়ে আমি তোমাকে থার্ড চ্যাপ্টার পড়াবো কি করে? এবার তুমি ভাবছো তাহলে স্কোরিং পার্টটা তাহলে কখন হবে? এর জন্য ব্যবস্থা করা হয়েছে। কি ব্যবস্থা করা হয়েছে? এই সবচেয়ে বেশি স্কোরিং সিরিজ এটা পড়ার জন্য যতটা দরকার ততটা পড়ে আমরা দুদিন রেখেছি। তাহলে একদিন আমরা এই জায়গাটা ধরবো কার্ডিনালিটি টপোলজি, একদিন হবে, ঠিক আছে, আর একদিন সিকোয়েন্স সিরিজ এই জায়গাটা হবে। তাহলে তোমার যেটা বেশি স্কোরিং সেই পার্টটাও একদিকে এগোচ্ছে, আর যেটা কম স্কোরিং বাট ওর উপর তো ডিপেন্ডেন্স আছে, এটা না করে তো আমি এখানে আসতে পারবো না, সেটাও একদিন হবে। প্ল্যানটা বুঝতে পারলে কি? বলো 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 বলো, বুঝা গেল প্ল্যানটা? কেন এরকম প্ল্যান করা হয়েছে? যাতে তোমাদের মার্কস বেটার আসে। আমি যদি আমি যদি বইয়ের সিলেবাস ধরে পড়াই তাহলে আমার কোনটা আগে পড়ানো উচিত? কার্ডিনালিটি, তারপরে টপোলজি, তারপর পড়ানো উচিত সিকোয়েন্স সাবসিকোয়েন্স, তারপর পড়ানো উচিত সিরিজ। কিন্তু তোমাদের কথা ভেবে যাতে তোমাদের মার্কস ভালো আসে সেইটা ভেবে আমরা দুটো যে ক্লাস রেখেছি, একটা ক্লাসে আমরা পরপর কার্ডিনালিটি টপোলজি পড়াবো, আর একটা ক্লাস উইকে আমাদের দুটো করে ক্লাস, তাহলে একটা ক্লাসে আমরা কার্ডিনালিটি টপোলজি পরপর শেষ করে এগিয়ে যাব, আর একটা ক্লাসে আমরা সিকোয়েন্স সাবসিকোয়েন্স সিরিজ এগোবো। এখানে একটা টুইস্ট আছে, আমরা সিকোয়েন্সের কিছুটা পার্ট বুঝিয়ে দেবো ফার্স্টে, বুঝিয়ে সিরিজটা পড়ানোর জায়গাটা রেডি করে নেব। অ্যাকচুয়ালি সিরিজটা তো সবচেয়ে বেশি স্কোরিং, তাহলে সিরিজটা কমপ্লিট করে সিকোয়েন্সে ঢুকবো, বুঝতে পারলাম? তাহলে তোমাদের হেডেক থাকছে না, যেটা বেশি স্কোরিং সেটাও একদিক থেকে ফার্স্ট এগোচ্ছে, যেটা একটু কম স্কোরিং সেটাও এগোচ্ছে। কিন্তু তুমি এবার বলতে পারো তাহলে এটা পুরোটা শেষ করে তো এই দুটো পড়াই যেত না, যাবে না তো। আমি এটা পড়াতেই পারবো না যদি আমি তোমাকে ফার্স্ট দুটো চ্যাপ্টার না পড়াই, বুঝতে পারছো? বাড়ির ভিত ছাড়া বাড়ি দাঁড়িয়ে যাবে? কোথায় ভাসবে? আকাশে ভাসবে বাড়ি? বুঝতে পারলে? হবে না, সেই জন্য বাধ্য আমি করতে, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর গ্রুপ থিওরি তো ইন্ডিপেন্ডেন্স একটা ডেট আছে, গ্রুপ থিওরির অর্ডিনারি ডিফারেনশিয়ালেরও ইন্ডিপেন্ডেন্স একটা ডেট আছে, ঠিক আছে, আর তোমার এলপিপিরও তো ইন্ডিপেন্ডেন্ট দুটো ডেট আছে, ঠিক আছে? ওকে, আমি একটু বইয়ের ব্যাপারটা আসি। লাস্টে আমি তোমাদের যে ফিসটা চেঞ্জ হয়েছে একটু, কারণ এই সেমিস্টারে তোমাদের পেপার সংখ্যা চেঞ্জ হয়েছে, তো ফিসটা একটু চেঞ্জ হয়েছে, সেটা লাস্টে আসবো, ঠিক আছে? এটা অ্যামাজন থেকে খোলা, এইটা হচ্ছে তোমাদের রিয়েল অ্যানালিসিসের বই। তোমরা একটু স্ক্রিনশট মেরে নিতে পারো, বা আমি যখন ভিডিওটা দেবো ভিডিও থেকেও স্ক্রিনশট তুলে নিতে পারবে, ঠিক আছে? ওকে, রিয়েল অ্যানালিসিসের জন্য আমরা এই বইটা ফলো করব। এছাড়া প্রচুর বই আছে। আমরা যখন রিয়েল অ্যানালিসিস তোমাদের পড়াবো অ্যাকচুয়ালি 5-6টা বই কম্বাইন করে পড়াবো, মানে একটা পার্টিকুলার বই থেকে পড়ানো সম্ভব নয় কখনো, ঠিক আছে? তার মধ্যে সবকিছু মেটেরিয়াল থাকে না, তো অ্যাকচুয়ালি আমাদের 5-6টা বই কম্বাইন করে পড়াতে হয়, ঠিক আছে? আমি যদি তোমাকে নাম বলি, 1 নাম্বার হচ্ছে এইএসকে মাপা, 2 নাম্বার হচ্ছে শান্তি নারায়ণ, ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে আমাদের এস কুমার সেন, 4 নাম্বার হচ্ছে রুডিন, ওয়াল্টার রুডিন, ঠিক আছে? এরকম আরো 2-3টে বই আছে, সবার নাম বলে তো লাভ নেই, ঠিক আছে? 5-6টা বই কম্বাইন করে পড়ানো হয়, ওকে? বাট তুমি হ্যান্ডবুক হিসাবে এটা ইউজ করো, তোমার জন্য ফ্রেন্ডলি, ঠিক আছে? ওকে, নেক্সট আসছি তোমাদের
গ্রুপ থিওরি, এটা মেজর মাইনর দুজনেরই আছে। গ্রুপ থিওরির জন্য যে বইটা আমরা ইউজ করব, পড়াবো, ডাইরেক্ট এক্সারসাইজ সলভ করাবো। আগেরটারও কিন্তু এসকে মাপারও ডাইরেক্ট এক্সারসাইজ সলভ করানো হবে তোমাদেরকে, ঠিক আছে? এই যে তুমি রিয়েল অ্যানালিসিস দেখলে এসকে মাপার, এরও ডাইরেক্ট এক্সারসাইজ তোমাকে সলভ করানো হবে, ঠিক আছে? গ্রুপ থিওরির ক্ষেত্রেও তাই, যে বইটা আমরা ফলো করব এবং যার এক্সারসাইজ সলভ করাবো সেটা হচ্ছে এই বইটা, ঠিক আছে? এক্সারসাইজ ধরে প্রবলেম সলভ করানো হবে একদম, ওকে? এমন নয় যে এই বইটা ছাড়া আর কোনো বই আমরা ফলো করি না। আমরা যখন পড়াই তখন এছাড়াও আরো অনেক বই ফলো করা হয়, যেমন গ্যালিয়ান, ঠিক আছে? গ্যালিয়ানের গ্রুপ থিওরির বই, গ্যালিয়ানের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বই বিখ্যাত বই, ফলো করা হয়, ঠিক আছে? মালিক মোডারসন সেন, এম কে সেনের বই ফলো করা হয়, ডামিট অ্যান্ড ফুট ফলো করা হয়, ঠিক আছে? ওকে, এরকম 4-5টা বই ফলো করা হয় গ্রুপ থিওরির জন্য, কিন্তু তোমরা এই বইটাই রাখো। বাকি যে বইগুলোর নাম আমি মুখে বলছি এগুলো সব পিডিএফ তোমাদেরকে আমি শেয়ার করে দেবো, তোমরা পেয়ে যাবে, তোমাদের হাতে পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। মেজর মাইনরদের আরেকটা কমন বুক হচ্ছে এইটা, ডিফারেনশিয়াল ইকুয়েশন রিটেন বাই ঘোষ অ্যান্ড মাইতি, ঠিক আছে? মাইতি ঘোষ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে পেপার 1 এর একটাই বই ছিল, পেপার 1 এর বই হচ্ছে এসকে মাপা, ডান। পেপার 2 এর দুটো বই, এসকে মাপার এই বইটা, ওটা ছিল আগেটা রিয়েল অ্যানালিসিস ছিল, এটাও এসকে মাপার কিন্তু অ্যাবস্ট্রাক্ট এন্ড লিনিয়ার, যেটা অলরেডি তোমাদের কাছে আছে। অ্যাবস্ট্রাক্ট এন্ড লিনিয়ারের বইটা অলরেডি তোমাদের কাছে আছে, যেটা থেকে তোমরা ওই এটা পড়েছো, কি বলে ওটাকে, রিলেশন ম্যাপিং পড়েছো, যেটা থেকে তোমার ম্যাট্রিক্স পড়েছো, ভেক্টর স্পেস পড়েছো, সেম বই, এই বইটাই সেটা। এর মধ্যেই ভেক্টর স্পেস আছে, এর মধ্যেই ম্যাট্রিক্স আছে, এর মধ্যেই রিলেশন ম্যাপিং আছে, আবার এর মধ্যেই গ্রুপ আছে, ঠিক আছে? এইটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের বই, তোমার নতুন বই, ঠিক আছে? ওকে, এটা আবার কাজে লাগবে যখন তোমার পরে আরেকটা সেমিস্টারে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তখন আবার কাজে লাগবে, ঠিক আছে? আরেকটা বই আমি নিয়ে আসিনি, একটু নিয়ে আসি, দাঁড়াও। এই বইটা লিনিয়ার প্রোগ্রামিং এন্ড গেম থিওরি, পিএম কারক, এটা হচ্ছে তোমাদের সেক পেপারের বই, অনলি ফর মেজর। তাহলে মেজরদের জন্য কটা বই, ফাইনালি আবার বলছি, মেজরদের জন্য এসকে মাপার রিয়েল অ্যানালিসিস, এসকে মাপার অ্যাবস্ট্রাক্ট এন্ড লিনিয়ার, এই বইটা অলরেডি তোমার কাছে আছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন মাইতি ঘোষ, লিনিয়ার প্রোগ্রামিং এন্ড গেম থিওরি বাই পিএম কারক, ঠিক আছে? তুমি ভিডিও যেটা পাবে সেটা থেকে স্ক্রিনশট নিতে পারো, এখন চাইলে এখন নিতে পারো, ঠিক আছে? হয়ে গেল। এবার মাইনরদের শুধু দুটো বই, এইটা, ঠিক আছে? এটা হয়তো আছে তোমাদের কাছে, আগের সেমিস্টারে তো যাদের ম্যাথ ছিল তাদের থাকবে, যাদের নেই, ম্যাথ ছিল না, তাদেরকে নিতে হবে, ঠিক আছে? আর এই বইটা মাইনরদের বই হয়ে গেল। ফাইনালি আমি একটু ফি স্ট্রাকচারটা বলি, দেখো ফি স্ট্রাকচারটা একদম ক্লিয়ার করে বলি। যারা আমাদের কাছে একটা পেপার পড়বে, অনেকেই আছো, ঠিক আছে? মাইনর যারা, মাইনরদের কথা বলছি ফার্স্টে, কারণ মাইনরদের ফিসটা কম, তো ওদেরটা আগে বলে দিই। মাইনররা, ঠিক আছে? তোমাদের শুধু পেপার 2টা আছে, সেকেন্ড পেপার, তোমাদের ফিস 500 হয়ে গেল, ঠিক আছে? তোমাদের ফিস এখানে লেখা নেই, তোমাদের ফিসটা আমি মুখে বলে দিলাম, এটা মেজরদের জন্য লেখা আছে ফিস, ঠিক আছে? মেজরদের ফিস নরমালি হচ্ছে 1350, 1350, ঠিক আছে? কিন্তু যাদের অ্যাডমিশন 30শে সেপ্টেম্বরের মধ্যে হবে তাদের ফিস 1200 হলো, ঠিক আছে? 30শে সেপ্টেম্বর ক্রস করে গেলে যাদের অ্যাডমিশন হবে, সে একদিনে যদি ক্রস করে ফিস 1350, বুঝতে পারলাম? এবং এই যে সেপ্টেম্বর মাস তোমাদের কোনো ফিস লাগবে না, আমাদের সেপ্টেম্বর মাসে অ্যাকর্ডিং টু রুটিন 19 তারিখ থেকে ক্লাস হবে। 19 তারিখ থেকে কেন হবে? কারণ 18 তারিখে অনেকের জেনারেল পেপার শেষ হচ্ছে, এক্সাম, আই মিন মাইনর পেপার, তাই 19 তারিখ থেকে ক্লাস হবে, ঠিক আছে? বাট সেপ্টেম্বর মাসের কোনো ফিস লাগছে না, এখানে লেখা আছে ফার্স্ট মান্থ ফ্রি ফর সেপ্টেম্বর অনলি, বুঝতে পারলাম? ঠিক আছে? তো তোমরা এটাকে নিজেদের মতো করে সাবজেক্টটাকে এনজয় করো। আমি যেটা বলবো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, বহু ছেলে মেয়ে আমি দেখেছি যে নামের পেছনে দৌড়ায়, হয়তো অনেকে, যে ওখানে দেখলো কয়েকজন বন্ধুরা ভর্তি হয়েছে, ভর্তি হয়ে গেলাম, কিন্তু তারা ফিরে এসে যখন পরের সেমিস্টারে আসে তারা দেখে রিয়েল অ্যানালিসিস কিন্তু কঠিন পেপার নয়। আমি আবার এটাকে বলছি, রিয়েল অ্যানালিসিসকে অনেকেই কঠিন ভাবে, কঠিন এটা নয়। রিয়েল অ্যানালিসিস পড়ার একটা নিয়ম আছে, সেই নিয়ম যদি মেনটেন করো তাহলে কঠিন নয়, ঠিক আছে? বুঝতে পারলাম? তুমি বললে বিশ্বাস করবে না,
এই যে 6 সেমিস্টার বেরোলো, এদের একটা পেপার ছিল, নাম হচ্ছে টপোলজি। ঠিক আছে, 6 সেমিস্টার জাস্ট যে বেরোলো, যে 6 সেমিস্টার পাস করে বেরোলো 3 ইয়ারে, তোমাদের তো ফার্স্ট 4 ইয়ারের সিলেবাস, এর আগে তো সব 3 ইয়ারই ছিল, তাদের একটা পেপার ছিল টপোলজি। তুমি বললে বিশ্বাস করবে না, আগের সেমিস্টারে মানে তারা যখন, অনেকে এরকম আছে সাপ্লি, ঠিক আছে, তারা যখন আমার কাছে আসলো, আমি তাদেরকে রেজাল্ট জিজ্ঞেস করলাম, সাপ্লি হয়েছে, ঠিক আছে, কত পেয়েছো? 5, 6, 7, 8, সেই স্টুডেন্ট পড়লো, পড়ে 50, 55 মার্কস। ঠিক আছে, দেখো এই রিয়েল অ্যানালিসিসের মধ্যে না, তোমার এই যে সেকেন্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে টপোলজি অফ আর। কেন আমি তোমাকে টপোলজির কথাটা তুললাম? বিকজ তোমাকেও টপোলজি এখানে পড়তে হবে, বুঝতে পারলে? কিন্তু সমস্যা হচ্ছে তুমি কিভাবে পড়ছো তার উপর নির্ভর করবে তোমার সাবজেক্টটা কেমন লাগবে। সাবজেক্টকে দোষ দিয়ে লাভ নেই, তুমি সাবজেক্টকে তার মতো করে পড়ো, ভালো লাগবে। একটা কথা বলো, তুমি যেভাবে কোল্ড ড্রিঙ্কস খাও সেভাবে কি চা খাও? সিম্পল কথা, চাও ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কসও ড্রিঙ্ক, দুটো ড্রিঙ্ক একইভাবে খাও তা নয়। ওই যদি চায়ের মতো করে কোল্ড ড্রিঙ্কস খাও, কোল্ড ড্রিঙ্কসের মতো করে চা খাও, তাহলে তোমার খারাপ লাগতে বাধ্য, তোমার প্রবলেম হতে বাধ্য। ঠিক আছে, এই জিনিসটা স্টুডেন্টরা বোঝে না। স্টুডেন্টরা নামের পেছনে যায়, গ্যাদারিং এর পেছনে যায়, তারা কোয়ালিটি দেখে না। আজকে স্টুডেন্ট খুব কম স্টুডেন্ট কোয়ালিটি দেখে। তোমাকে আমি এতটুকু বলতে পারি, তুমি যদি আমার রেগুলার ক্লাস করো, এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি, অন রেকর্ড বলছি, এই রেকর্ডিং তোমার কাছে যাবে, তোমার থেকে তোমার বন্ধুদের কাছে যাবে, অন রেকর্ড বলছি, তুমি যদি রেগুলার ক্লাস করো, কোনো ক্লাস যদি মিস না করো, তারপরে গিয়ে যদি কোনো পেপার তোমার খারাপ লাগে বা সাপ্লি আসে, তোমাকে আমরা পুরো সেমিস্টারের ডাবল টাকা রিফান্ড করবো। মানে তুমি যদি আমাকে, কথার কথা বলছি, গোটা সেমিস্টারে 5,000 টাকা দাও, আমি তোমাকে 10,000 টাকা রিফান্ড করবো। কন্ডিশন একটাই, তোমাকে রেগুলার ক্লাস করতে হবে, আর যে কাজগুলো দেওয়া হবে খাতা দেখাতে হবে। কাজ শুধু নয়, ধরো আমি তোমাকে কিছু লিখিয়েছি, ধরো কথার কথা বলছি, এই জিনিসটা তোমাকে আমি লিখিয়েছি, তোমাকে সেই লেখাটা আমাকে দেখাতে হবে যে তুমি নিজে হাতে লিখেছো। ঠিক আছে, ওকে? এবং ক্লাস অ্যাটেন্ড করতে হবে রেগুলার। তুমি তারপরেও যদি সাপ্লি দূরের কথা, তুমি যদি 1% বলো সাবজেক্ট খারাপ লেগেছে, চলো সবচেয়ে যেটা কম স্কোরিং সেটাকেই বলছি, বাকিগুলোতে এমনিতেই ভালো লাগবে, সবচেয়ে কম স্কোরিংটাই বলছি। যদি তুমি আমাকে এটাও বলো যে দাদা রিয়েল অ্যানালিসিস খারাপ লেগেছে, তাহলেও তোমাকে আমি শুধু বাকি পেপারে, মানে শুধু রিয়েল অ্যানালিসিসের টাকা রিফান্ড করবো তা নয়, পুরো সেমিস্টারে ডাবল ফিজ রিফান্ড করে দেবো। বুঝতে পারলাম? অন রেকর্ড বলছি। এই ভিডিও ইউটিউবে যাবে, এই ভিডিও তোমার কাছে যাবে, এই ভিডিও তোমার কলেজের বন্ধুর কাছে যাবে, তোমার থেকে এই ভিডিও হয়তো অন্যান্য বিভিন্ন গ্রুপেও ছড়াবে। বুঝতে পারলাম? আর কি বলবো বলো? আর কিছু বলার আছে? বলো। আমার এক্সপিরিয়েন্স আমি বললাম, বহু জায়গা থেকে ছেলেমেয়েরা আসে, বহু জায়গায় যেখানে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ছড়ানো হয় নাম, ঠিক আছে, এরকম জায়গায় বহু আছে যেখানে প্রচুর টাকা খরচা করে অ্যাডভার্টাইজ করা হয়, গুগল অ্যাডভার্টাইজ, ফেসবুক অ্যাডভার্টাইজ, সেখান থেকে ছেলেমেয়েরা পরের সেমিস্টারে সাপ্লি পেয়ে আসে, এসে বলে যে সাবজেক্টটা এত সুন্দর, জানতামই না। বুঝতে পারলাম? এই তো ব্যাপার। ওকে, চলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। আমার যতটা মাথায় ছিল আমি বলে দিলাম, এবার কিছু জিনিস মিস হতেও পারে, ঠিক আছে? যেমন ধরো ডেটগুলো মাথায় ছিল না, আমার উচিত ছিল ডেটগুলো তৈরি করে নিয়ে তোমাদেরকে ডাকা, আমার তৈরি হয়ে গেছিল। অ্যাকচুয়ালি আমি অর্ককে শেয়ারও করেছিলাম ডেটটা, অর্ক আমাকে লিখে শেয়ার করেছিল, বাট তারপরে চেঞ্জ হয়েছে। যেটা চেঞ্জ হয়েছে সেটা আমার মাথায় নেই, আমি ভাবছি বোধহয় অর্কর কাছে, অর্ক যেটা পাঠিয়েছে ওটাই ফাইনাল ডেট, ঠিক আছে? আমি ওকে বলেছিলাম লেখো, আমি বলছি তুমি লেখো, ও লিখেছিল, লিখে আমি পাঠিয়েছিল, আমি ভাবছি ওটাই ফাইনাল ডেট, বাট তারপর যে চেঞ্জ হয়েছে মাথা থেকে বেরিয়ে গেছে। যাই হোক, বলো, তোমাদের কোনো কথা থাকলে বলো। আমাদের ক্লাস শুরু হচ্ছে 19 তারিখ, তোমাদের ঠিক পরীক্ষার পরের দিন, ঠিক আছে? আমি জানি যে পরীক্ষা দিই ক্লাস কেমন একটা ব্যাপার, ঠিক আছে? পরীক্ষা দিলাম পরের দিনই ক্লাস, দাদা বোঝে না, ঠিক আছে, যে আমরা একটু আনন্দ করবো, মজা করবো, একটু নন্দনে ঘুরতে যাবো, দাদা সব বোঝে, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে দাদার কাছে সময় আছে মাত্র 3.5 থেকে 4 মাস, ঠিক আছে? দাদা চাইলে তো তোমাকে 1 মাস পরেও শুরু করতে পারতো, কিন্তু সুযোগ নেই। বুঝতে পারলাম? ঠিক আছে, বাস, আর কিছু আমার বলার নেই, তোমাদের বক্তব্য তোমরা রাখো। বলো, কোনো প্রশ্ন আছে কারোর? দিয়া, ঠিক আছে, বলো। দিয়া, বলো। রবিবারে টিউশনটা বুঝলাম না।
রবিবারেরটা ঠিক বুঝলে না তাই তো? রবিবার তোমাদের দুটো ক্লাস হবে, দেখো আমি বলে দিচ্ছি, রবিবার তোমাদের দুটো ক্লাস হবে, একটা সকাল 9:30 থেকে 11:30। হ্যাঁ, ও এর মাঝে ব্রেক থাকবে, চিন্তা নেই, 4 ঘন্টা একসাথে পড়ানো হবে না, ঠিক আছে? আমি এখানে 11:30 দিয়েছি এই কারণে, দেখো এটা ধরো 9:30 থেকে 11:30 করলাম, তারপরে আধ ঘন্টা ব্রেক দিলাম, ঠিক আছে? কথাটা বুঝো, 9:30 থেকে 11:30 করলাম, তারপরে আধ ঘন্টা ব্রেক দিলাম, দিয়ে 12টা থেকে 2টো করলাম। এবার আমি 12টা লিখে রাখলাম, যে ধরো পরের ক্লাসটার জন্য আসছে, তার ট্রেন লেট করলো, সে বাসে লেট করলো, তার সে অলরেডি টাইম নিয়ে বেরিয়েছে, সে ঢুকবে 12:30টায়। এবার ভাবো, আমি এমনিতে 2 ঘন্টা করিয়েছি ক্লাস, তোমরা এমনিতে একটা মানে ক্লাসের মধ্যে দিয়ে একটা মাথায় একটা অলরেডি ক্লাস ঢুকেছে, তারপরে তোমাকে যদি আমি আধ ঘন্টা অকারণে বসিয়ে রাখি, তোমার কেমন লাগবে? সেই জন্য আমি 11:30টা টাইম দিয়েছি, যাতে সে লেট না করতে পারে। দাদা টাইম দিয়েছে 11:30, সে ঢুকছে 12:30, আমি তো তাকে অ্যালাউ করবো না, সে 12টায় ঢুকতে পারে। কিন্তু যদি আমি 12টায় টাইম দিই, তখন বলবে দাদা আধ ঘন্টা লেট হতেই পারে, তখন তো আমি কিছু বলতে পারবো না। সেই জন্য তোমাদের পরপর দুটো ক্লাস এইভাবে লেখা হয়েছে, 9:30 থেকে 11:30 আর 11:30 থেকে 1:30, কিন্তু অ্যাকচুয়ালি মাঝখানে আধ ঘন্টার টিফিন গ্যাপ থাকবে, চিন্তা নেই। বলো, অর্ক ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, বেশ। আমি বোধহয় একটু বেশি ক্লাসের টাইমিং গুলো লিখে দিয়েছি এখানে, আমার মনে হচ্ছে এটা বোধহয় 1 ঘন্টা করে রাখা ছিল, আমি মাথায় নেই আমার এই মুহূর্তে, ঠিক আছে? হয়তো 2 ঘন্টার টাইম ক্লাস নয়, আমি দেখে নেবো, আমার মনে হচ্ছে এটার সানডে ক্লাসটা একটু গন্ডগোল করলাম, ঠিক আছে? আমি দেখে নেবো, ঠিক আছে? মোটামুটি শুরুর টাইমটা 9:30 আর ছুটির টাইমটা মোটামুটি 1টার কাছাকাছি থাকবে, এটুকু আমি বলে দিতে পারি। তবে সানডের টাইমটা মনে হচ্ছে আমি কিছু গন্ডগোল করলাম, দেখে নেবো। ওটা দেখো, লেখা না থাকলে টাইম খুব কনফিউজিং জিনিস, লেখা না থাকলে পুরো ঘেটে যায়। আমি একবার মোহিত স্যারের সাথে ডিসকাস করে নেবো টাইমিংটা, করে ফাইনালি তোমাদের গ্রুপে আজকে রাতের মধ্যে পোস্ট করে দেবো, ঠিক আছে? ব্যাস হয়ে গেল, আজকে রাতের মধ্যে তোমার গ্রুপে ফাইনাল টাইম পৌঁছে যাচ্ছে। এখানে তো একটা কনফিউশন এমনিতেই আছে বুধবার বৃহস্পতিবারের মধ্যে, যে কোনটা হবে, বুধবার হবে না বৃহস্পতিবার, সেটা তো আমাকে এমনিতে পোস্ট করতেই হবে। তো আমি সানডে টাইমিংটার সঙ্গে পোস্ট, পুরো টাইমিংটা আমি পোস্ট করবো, ঠিক আছে? চিন্তার কিছু নেই, পুরো টাইমিংটা আমি গ্রুপে পোস্ট করবো। হয়েছে? বলো, ডান? ঠিক আছে, ব্যাস চলো ক্লাসে কথা হবে। বাকি রিয়েল অ্যানালিসিস দিয়ে আমাদের শুরু, ঠিক আছে? তারপরে আমার মনে হয় রিয়েল অ্যানালিসিস তোমাদের হয়তো ফার্স্ট ক্লাস পড়বে। কি পড়ছে তোমার এবার? তোমাদের যেদিন পরীক্ষা, দাঁড়াও, খুব সম্ভবত তোমাদের 18 তারিখ কি বার পড়েছে গো? 18 তারিখ পড়েছে বুধবার, তাহলে বৃহস্পতিবার ওই মনে হচ্ছে এলপিবি দিয়ে শুরু হবে, ঠিক আছে? যাই হোক, যা দিয়ে শুরু হোক, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? ওকে, ঠিক আছে, শুক্রবার মানে এলপিবি দিয়ে শুরু হবে, ঠিক আছে? এলপিবি ফার্স্ট শুরু হবে, তারপর রিয়েল অ্যানালিসিসের ক্লাস আসবে, বুঝে গেছি? চলো বাস, ঠিক আছে? স্যার মাইনরের কোনটা স্টার্ট হবে? মাইনরের কোনটা দিয়ে স্টার্ট করবেন, কোন ক্লাসটা? মাইনর এই দেখো, আমাদের তো ডেট ওয়াইজ হবে। তোমার যদি প্রথম ডেট রবিবার পড়ে তাহলে গ্রুপ দিয়ে স্টার্ট হবে, যদি প্রথম ডেট বুধবার বৃহস্পতি পড়ে তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে স্টার্ট হবে, আচ্ছা, ঠিক আছে? ব্যাস, ঠিক আছে? আমার মনে হয় আজকে এতটা রাখাই ভালো, ঠিক আছে? কালকে মানে নেক্সট ক্লাসে বাকি কথা হবে। চলো আমি ভিডিওটা বানিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, চলো টাটা, গুড নাইট সবাইকে।